কাল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন আমাদের রাজ্যেও ইউসিসি কে লাগু করবেন তিনি। অর্থাৎ আমাদের রাজ্যে অচিরেই চালু হবে ইউনিফর্ম সিভিল কোড। এই ইউনিফর্ম সিভিল কোডটি কি, কেন এই সিভিল কোডটি ভারতের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট? মনে রাখবেন, এর আগে উত্তরাখণ্ড কিন্তু সকলের আগে এই ইউসিসি কে চালু করেছিল। পরবর্তীকালে গুজরাট এবং আসামের মতো রাজ্যগুলোতে যে বিল পাস হয়েছে সেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে এই ইউসিসি কে তারা লাগু করবে। কিন্তু কেন হঠাৎ করে এই বিতর্ক? কেনই বা আমাদের রাষ্ট্রের মুসলমান সমাজ এই ইউসিসি কে মানবে না, প্রকাশ্যে ঘোষণা করে দিয়েছে। একের পর এক সাংবাদিক সম্মেলন তাদের পক্ষ থেকে করা হয়েছে এবং প্রধানত নরেন্দ্র মোদী যখন এই ইউসিসি কে নিয়ে আসবেন এরকম ঘোষণা করেছিলেন, বিরোধের সূত্রপাত কিন্তু ঠিক তারপর থেকে। এই ইউসিসিতে আছেটা কি, কেন আমাদের রাষ্ট্র এই ইউসিসি লাগু করতে চাইছে এবং এর ইম্প্যাক্টটাই বা কি হতে চলেছে, এবং বাংলাতে এই ইউসিসি লাগু করলে ঠিক বাংলা কতটা বদলে যেতে পারে, একাধিক প্রশ্ন আজকের এই ভিডিওতে আমি সহজ সরল ভাষায় আলোচনা করব। ভিডিওটি শেষ অবধি দেখবেন, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে নিয়মিত কমেন্ট করবেন যেন আমাদের ভিডিও আপনাদের টাইমলাইন অবধি ইউটিউব পৌঁছে দেয়। দেখুন, এবার মোদ্দা কথায় ফিরি। ইউসিসি, এই ইউসিসি কে বলা হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এর মূল উদ্দেশ্য হলো জাতি ধর্ম নির্বিশেষে দেশের সমস্ত নাগরিকের জন্য বিয়ে, ডিভোর্স, সম্পত্তি এবং দত্তক নেওয়ার মতো সামাজিক বিষয়গুলোতে একটি সমান আইন তৈরি করা। অর্থাৎ আমাদের দেশে এখনো কিছু জায়গায় বিভিন্ন ধরনের আইন দেখা যায়। মানে আপনি যদি হিন্দু হন আপনাকে একটি আইন মেনে চলতে হবে, আপনি যদি হিন্দুর বাইরে মুসলমান ধর্মাবলম্বী মানুষ হন তাহলে অন্য ধর্ম মেনে চলতে হবে। এই যে বৈষম্য, একটা দেশের একটাই নির্দিষ্ট আইন হওয়া উচিত, যেটা আমাদের রাষ্ট্র এই মুহূর্তে মনে করছে। এবার এই ইউসিসি কি কি আছে দেখুন, প্রথমে যেটি আছে তা হলো লিভ ইন রিলেশনশিপের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন। অর্থাৎ আপনি যদি কারোর সঙ্গে লিভ ইন রিলেশনশিপে থাকেন তাহলে আইনতভাবে আপনার নাম নথিভুক্ত বা রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন না করলে জেল বা জরিমানা হতে পারে। অর্থাৎ আপনি যে কারোর সাথে রিলেশনশিপে থাকতে পারেন, একসঙ্গে থাকতে পারেন, লিভ ইন সম্পর্কেও থাকতে পারেন, কিন্তু সরকারিভাবে আইনত তার একটা রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক। কারণ হিসাবে বলা হচ্ছে বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে লিভ ইন রিলেশনশিপের পরিণতিগুলো খারাপ জায়গায় যাচ্ছে। খারাপ মানে কি, সম্পর্ক ভেঙে যাচ্ছে তা কিন্তু নয়। সম্পর্ক ভেঙে যাওয়ার পরে একজন একজনের বিপক্ষে এমন কিছু অভিযোগ করছে যা কিন্তু সাধারণ আইন ব্যবস্থাকে বিপদে ফেলতে বাধ্য। মানে এমনকি বিভিন্ন ক্ষেত্রে তো আমরা এটাও দেখছি, শেষ পরিণতিতে খুন কিংবা আরো ভয়ানক কিছু ঘটনাও কিন্তু এই লিভ ইন রিলেশনশিপের ক্ষেত্রে হচ্ছে, কখনো আত্মহত্যা কখনো খুনের মতো বিষয়। কিন্তু সরকারের কাছে যদি পুরো বিষয়টা নথিভুক্ত থাকে তাহলে হয়তো এই প্রবণতা কমবে, যা সরকার মনে করছে। দ্বিতীয়ত, ডিভোর্সের আইনি প্রক্রিয়া। কোনো ধর্মীয় প্রথা বা পঞ্চায়েতের মাধ্যমে এর আগে ঘরোয়াভাবে ডিভোর্স দেওয়া বিভিন্ন রকম চল আমরা বিভিন্ন জায়গায় দেখেছি। এই ইউসিসি মারফত এই প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে বেআইনি হতে হবে, বেআইনি করা হচ্ছে, এবং ডিভোর্স নিতে হলে শুধুমাত্র আদালতের মাধ্যমে ডিভোর্স নিতে হবে। অর্থাৎ বিভিন্ন ধর্মে বিভিন্ন ডিভোর্স দেওয়ার নিয়ম এবং নীতি আলাদা। কোনো ধর্মগুরু বিভিন্ন জায়গায় ডিভোর্সকে ত্বরান্বিত করতে পারে, সেসব দিন এখন অতীত। তৃতীয়ত, কন্যা সন্তানের সমান অধিকার। বাবার সম্পত্তি ছেলে ও মেয়ে সমানভাবে দুই সন্তানই পেতে পারে এবং তাদের অধিকারই দুইভাবে সমান থাকবে। মুসলিম নারীদের ক্ষেত্রে পৈতৃক সম্পত্তিদের অধিকার বাড়ানো হবে। অর্থাৎ ঐতিহাসিক সময় থেকে চলা কিছু ধর্মীয় গোঁড়ামিকে এই ইউসিসি অর্থাৎ ইউনিফর্ম সিভিল কোড বাতিল করবে, তা কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে। অবৈধ সন্তানের আইনত স্বীকৃতি। বিয়ে ছাড়া বা লিভ ইন সম্পর্কের মাধ্যমে জন্ম নেওয়া সন্তান আইনতভাবে বৈধ বলে গণ্য করা হবে, সে মা বাবার পূর্ণ উত্তরাধিকারী হবে, এই রকম একটি কথা কিন্তু বলা হচ্ছে। এই ইউসিসি চালু হলে কি কি বড় পরিবর্তন হবে? প্রথমত, বহু বিবাহ নিষিদ্ধ করা হবে ইউসিসির পক্ষ থেকে। কোনো পুরুষই প্রথম স্ত্রী জীবিত থাকা অবস্থায় তাকে ডিভোর্স না দিয়ে দ্বিতীয় বিয়ে করতে পারবে না। বুঝতেই পারছেন, বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে একাধিক বিয়ে করার প্রবণতা দেখা যায়। হিন্দুদেরও কিছু ক্ষেত্রে এই প্রবণতা আছে, কিন্তু সাধারণভাবে সব থেকে বেশি প্রবণতা কিন্তু মুসলমান সমাজের মানুষের মধ্যে দেখা যায়, যা বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখেছি। বহু বিবাহ অবিলম্বে আইনত নিষিদ্ধ করতে হবে, ইউসিসির সেটাই কিন্তু অন্যতম মোটো। দ্বিতীয়ত, বিয়ের ন্যূনতম বয়স। দেখুন, সব ধর্মের মেয়েদেরই ন্যূনতম বয়স হওয়া উচিত 18 বছর এবং ছেলেদের জন্য ন্যূনতম বয়স হওয়া উচিত 21 বছর। বাল্যবিবাহ পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে ইউসিসির ফলে। ধর্মীয় কিছু প্রথার অবসান
আজকে আমাদের রাষ্ট্র কিন্তু করতে চাইছে। মুসলমান ব্যক্তিগত আইনের কিছু প্রথা যেমন ইদ্দাত, নিকাহ হালালা, ট্রিপল তালাক আইনত শাস্তিযোগ্য অপরাধ হিসাবে গণ্য হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই প্রথাগত ঐতিহাসিক কোনো আইন আমাদের রাষ্ট্র ব্যবস্থায় থাকবে না। আপনার ধর্ম আলাদা হতে পারে, আপনার জাতি আলাদা হতে পারে, আপনি অন্য রাজ্যের বাসিন্দা হতে পারেন, কিন্তু আলটিমেটলি সকলের আগে দেশ একটি আইন। আপনি একটি পাহাড়ি অঞ্চলে থেকে যে আইন ফলো করতে বাধ্য, আজকে সমতল অঞ্চলে থেকে অন্য ধর্মের মানুষ হয়েও কিন্তু সেই ধর্মের প্রথাগত গোড়ামি থেকে বেরিয়ে এসে দেশের আইন ফলো করতে বাধ্য থাকবেন এই ইউসিসি যদি ইমপ্লিমেন্ট করা যায়। পরবর্তীকালে ইউসিসি থেকে কিছু নির্দিষ্ট সম্প্রদায় বা জাতিভুক্ত মানুষকে বাদ দেওয়া হচ্ছে। কারা বাদ পড়বেন? তফসিলি উপজাতি বা আদিবাসীরা। ভারতের সংবিধানের অনুচ্ছেদ 366(25) অনুযায়ী এবং 342-এর আওতায় থাকা শিডিউল ট্রাইব বা আদিবাসী সম্প্রদায়কে ইউসিসির আওতা থেকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে। কেন বাদ দেওয়া হচ্ছে? আদিবাসীদের নিজস্ব প্রাচীন সংস্কৃতি, ঐতিহ্য, বিবাহ ও সম্পত্তির বিশেষ সামাজিক নিয়মগুলোকে রক্ষা করার জন্য আইনি রক্ষা কবচ কিন্তু দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড এবং আসামের মডেলেও উপজাতিদের এই ছাড় দেওয়া হয়েছে এবং বাকি রাজ্যগুলোতেও কিন্তু এই এই নিয়ম বলবৎ করা হবে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যারা আদিবাসী সম্প্রদায়ের মানুষ আছেন, যারা কিছু ক্ষেত্রে ভুল বুঝছেন বা আতঙ্কিত হচ্ছেন, তাদের সম্পূর্ণভাবে আশ্বস্ত করে দেওয়া হচ্ছে যে আপনারা এই ইউসিসির আওতায় পড়বেন না। আপনাদের নির্দিষ্ট আইন, যে আইন আপনারা ফলো করেন, সেই আইনত সুরক্ষা আপনারা কিন্তু পাবেন। ধর্মীয় আচার আচরণে কিন্তু কি কিছু বদল হবে, মানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, একটি নির্দিষ্ট ধর্মকে টার্গেট করা হয়েছে বা ধর্মীয় আচার আচরণ পুরোপুরি বদলে যাবে ইউনিভার্সাল সিভিল কোডে। আসল বাস্তবতাটা কি? দেখুন, কোনো ধর্মীয় আচার আচরণের উপর কোনো প্রভাব পড়বে না। ইউসিসির ফলে আপনার ধর্মীয় পদ্ধতিতে বিয়ে করার স্বাধীনতায় কোনো আঘাত আসবে না। আপনি হিন্দু মতে 7 পাকে, মুসলমান মতে নিকাহ করে কিংবা খ্রিস্টান মতে চার্চে বিয়ে করতে পারেন। ইউসিসি শুধুমাত্র বিবাহ পরবর্তী আইনি নিয়ম যেমন বয়স, রেজিস্ট্রেশন, ডিভোর্স ও সম্পত্তি নিয়ন্ত্রণ করবে। এতটা হলো ইউসিসির মধ্যে কথা। কিন্তু বর্তমান সময় এই ইউসিসিকে নিয়ে এত বিতর্ক কেন? আমি এক্ষেত্রে আনন্দবাজার পত্রিকার একটি রিপোর্ট কোট আনকোট আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। সেই রিপোর্টটি প্রকাশিত হয়েছিল 2024-এর পরবর্তী সময়, একদম শেষ প্রান্তে। সেদিন থেকে ইউসিসি নিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন বিতর্ক কিন্তু শুরু হয়েছে। পরিষ্কারভাবে প্রধানমন্ত্রীর এই যে অভিন্ন দেওয়ানি বিধি অর্থাৎ ইউসিসি, সেটা যখন ঘোষণা হয় তখন কিন্তু মুসলমান পার্সোনাল ল বোর্ডের পক্ষ থেকে প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করা হয় এবং সেই সংঘাত কিন্তু আজও বজায় আছে। এবং সংখ্যালঘু ভাই বোনেরা যারা আমাদের রাজ্যতেও বসবাস করছেন, তারাও কিন্তু ইউসিসি নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম মন্তব্য করছেন এবং বলা বাহুল্য, তারা নয় পুরোটা জানেন না, কিংবা তারা মানুষকে মিসগাইড করার একটা চেষ্টা করছেন। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস, তারা যদি অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে এই পুরো আইনটি সম্পর্কে চর্চা করেন, তাহলে বুঝবেন কোনো অবস্থাতে কোনো নির্দিষ্ট ধর্মকে এই আইন টার্গেট করছে না। এক দেশে যদি আমরা বসবাস করি, তাহলে আমি যে আইন মেনে চলবো, আপনাকেও সেই আইন মেনে চলতে হবে। সেটাই কিন্তু প্রাথমিক এই আইনের প্রধান সারবত্তা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন বলেছিলেন যে সমাজের বড় একটি অংশ বিশ্বাস করে বর্তমানে দেওয়ানি বিধি একটি বৈষম্যমূলক নাগরিক আইন। এটি দেশের ধর্মীয় মেরুকরণের পথ প্রশস্ত করে এবং বিভেদকে পুষ্ট করে। অভিন্ন দেওয়ানি বিধি গ্রহণযোগ্য নয়। পরবর্তীকালে এরকমই একটি স্টেটমেন্ট আসলে এসেছিল মুসলিম পার্সোনাল ল বোর্ড এর পক্ষ থেকে, এবং ল বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল সেদিন, অভিন্ন তথা ধর্ম নিরপেক্ষ দেওয়ানি বিধি তারা মানবে না। শরিয়াতি আইনের সঙ্গে আপোষ করতে তারা নারাজ। আমি একদম কোট আনকোট আপনাদের বলছি। সে সময় তারা একটি প্রেস কনফারেন্স করে। প্রেস কনফারেন্স তারা বলে যে প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের ভাষণে দেশের অভিন্ন দেওয়ানি বিধি চালু করার আহ্বানের বিরোধিতা করা হচ্ছে। তারা ধর্মীয় ব্যক্তিগত আইনকে সাম্প্রদায়িক বলেও দাগিয়ে দিয়েছে এবং এই যে সাম্প্রদায়িক বলে দাগিয়ে, তারা অত্যন্ত অপমানজনক মনে করেছিল যে প্রধানমন্ত্রী এই আইনকে সাম্প্রদায়িক বলেছিলেন। তাদের মতে ভারতের মুসলমানের নিজস্ব ধর্ম অনুযায়ী আইন অনুশীলনের অধিকার আছে। শরিয়াত আইন অনুযায়ী 1937 সালের আইন মাথায় রাখবেন, এবং ভারতীয় সংবিধান অনুযায়ী তারা এই অধিকার তাদের প্রাপ্য। সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী দেশের সকল নাগরিকদের ধর্ম পালন, প্রচার এবং অনুশীলনের মৌলিক অধিকার রয়েছে। এরপর বোর্ডের পক্ষ থেকে মুখপাত্র পরিষ্কার সেদিন জানিয়েছিলেন যে মুসলমানরা শরিয়াত আইন থেকে সরে আসবে না। এবার আপনারা বলতেই পারেন, শরিয়াত আইন প্রাচীন যুগের একটা আইন,
1937 সালের একটি প্রথা তারা এখনো কেন বাঁচিয়ে রাখতে চাইছেন, এবং একটি দেশে থাকলে আপনাদের জাতীয় সংবিধান অনুযায়ী ভারতীয় আইন ব্যবস্থাকে মেনে চলতে হবে, যা এই সম্প্রদায়ের মানুষরা চাইছেন না, তা প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করে তিনি বলেছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলেছিলেন আমি আরো একবার বলছি, যে তিনি সেদিন বলেছিলেন সমাজের বড় অংশ মনে করে যে বর্তমান দেওয়ানি বিধি একটি বৈষম্যমূলক নাগরিক আইন, একটি দেশে ধর্মীয় মেরুকরণের পথ নাকি প্রশস্ত করছে এবং সাম্প্রদায়িক বিভেদকে পুষ্ট করছে। এরপরেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার সওয়াল করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অর্থাৎ ধর্মীয় বিভাজন এবং সেই বিভাজনের আওতায় আইন ব্যবস্থাকে কেন নিয়ে আসা হবে তা কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন প্রশ্ন করেছিলেন। আর এরপরে এই মুসলমান সম্প্রদায়রা পরিষ্কার বলেন আমরা শরিয়াত আইন থেকে বেরোবো না। অর্থাৎ শরিয়াত আইন অনুযায়ী যেরকম আছে বিষয়টা কিন্তু সেইভাবেই তারা এগোতে নিয়ে যান। সীমান্তে কিন্তু এর একটা ইমপ্লিকেশন দেখা যাবে। দেখুন, প্রথমত ডেমোগ্রাফিক পরিবর্তন এক বড়সড় পরিবর্তন। কেন আমি বলছি, এই আইন অনুযায়ী একটি নির্দিষ্ট বিবাহ পদ্ধতিকে মেনে চলা হবে তা কিন্তু বলা হচ্ছে। সীমান্তের বহু জায়গায় এই বিবাহ পদ্ধতিকে মানা হয় না। এক ব্যক্তি 1 2 3 4 চার মানে 4টে বিবাহ কিন্তু করে। এর ফলে ডেমোগ্রাফিক পরিবর্তন হচ্ছে সীমান্ত পার্শ্ববর্তী এলাকায়। রেজিস্ট্রেশন করা হচ্ছে না নতুন যারা জন্মগ্রহণ করছেন তাদের, কে লিভিনে থাকছেন, কে কার সঙ্গে থাকছেন, তার নির্দিষ্ট কোনো ডাটা বা তথ্য সেটা সরকারের কাছে কিন্তু আজ অব্দি নেই। ফলে সীমান্তে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ ক্রমাগত বাড়ছে এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষ কিন্তু এর সংখ্যা কিন্তু ক্রমাগত কমছে। আমরা কিন্তু একাধিক তথ্য মারফত এই তথ্য এর আগে বহুবার দেখেছি। অর্থাৎ এই আইন যদি বলবৎ করা যায় তাহলে কোথাও গিয়ে সমাজে সাম্য বজায় থাকবে, সমাজে একটা নির্দিষ্ট আইনের মাধ্যমে একটা প্রসেস বজায় থাকবে, যে প্রসেস ভারতীয় পরিকাঠামোকে, সুব্যবস্থাকে আরো সংগঠিত করতে পারে, যা সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে। এবার আজকের দিনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ডেমোগ্রাফিক বদলটা আমাদের জাতীয় সুরক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট বলে মনে করছেন। এবং একটা জিনিস ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে, আমাদের রাজ্য উত্তরাখণ্ড আসামের পর চতুর্থ রাষ্ট্র মানে রাজ্য যারা এই ধরনের আইনকে বলবৎ করতে চাইছে, যা অত্যন্ত সদর্থক এক পদক্ষেপ। তবে বিতর্ক, বিভিন্ন জায়গায় ভুল বোঝানো, অনেক কিছু থাকবে। এই বাধা বিপত্তি কাটিয়ে কিভাবে আমাদের রাজ্য এই আইনকে বলবৎ করে সে বিষয়ে কিন্তু আমাদেরকে নজর রাখতেই হবে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। ধন্যবাদ।